Okay. So তো ফার্স্ট যে টপিকটা আজকে আমরা কভার করব সেই টপিকটা হচ্ছে ফ্লোর প্রাইস। ফ্লোর প্রাইসকে মিনিমাম প্রাইস লেজিসলেশনও বলা হয়। আগের দিন লাস্ট টপিক যেটা আমি কভার করেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশন বা সিলিং প্রাইস। আজকের ফার্স্ট টপিক হবে ফ্লোর প্রাইস। আগের দিনই এটা শেষ করে দেওয়ার কথা ছিল, বাট টাইম হয়ে গেছিলো অনেকটা, তো আমি আর করাইনি। ফ্লোর প্রাইস মানে হচ্ছে গভর্নমেন্ট এমন একটা প্রাইস চার্জ করবে যেটা হচ্ছে মিনিমাম। মিনিমাম প্রাইস চার্জ করবে মানে কি? মিনিমাম প্রাইস চার্জ করবে মানে গভর্নমেন্ট প্রডিউসার বা সেলারদের গিয়ে বলবে যে তোমরা এর বেশি প্রাইস কোনো কনজিউমারের থেকে নিতে পারবে না। এর বেশি প্রাইস মানে ধরো একটা দুটো সাপ্লায়ার আছে, একজন 40 রুপিজে সেল করছে, একজন সাপ্লায়ার আছে সে 50 রুপিজে সেল করছে। গভর্নমেন্ট ফ্লোর প্রাইসটা মানে সব থেকে মিনিমাম প্রাইসটা ঠিক করে দেবে। সব থেকে মিনিমাম প্রাইসটা ঠিক করে দেবে মানে কি? আমি মনে হয় সব থেকে বেশি প্রাইস বললাম, সব থেকে বেশি না, সব থেকে মিনিমাম প্রাইস ঠিক করে দেবে মানে গভর্নমেন্ট বলে দেবে যে সব থেকে কম ওই প্রোডাক্টটার জন্য তুমি কত টাকা নিতে পারবে। এ 40 রুপিস পার কেজিতে সেল করছে, এ হয়তো 50 রুপিস পার কেজিতে সেল করছে। গভর্নমেন্ট এসে হয়তো বলল যে তুমি সব থেকে কম 20 রুপিস পার কেজি নিতে পারো এই প্রোডাক্টটার জন্য, তার বেশি নিতে পারবে না। বা গভর্নমেন্ট এসে হয়তো বলল তুমি সব থেকে কম 60 রুপিস পার কেজি নিতে পারো এই প্রোডাক্টটার জন্য, তার কম নিতে পারবে না। তাহলে যে 40 রুপিস পার কেজিতে সেল করছিল আর যে 50 রুপিস পার কেজিতে সেল করছিল, দুজনকেই এখন দামটা বাড়িয়ে 60 বা 61 বা 65 করে নিতে হবে। কারণ গভর্নমেন্ট মিনিমাম প্রাইস তো বলে দিয়েছে যে মিনিমাম প্রাইস হচ্ছে 60-60-র কমে ওই প্রোডাক্টটাকে সেল করা যাবে না। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ফ্লোর প্রাইস। এবার ফ্লোর প্রাইসটা কখন অ্যাপ্লাই করে গভর্নমেন্ট বা কোন প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ফ্লোর প্রাইস অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে আমি যদি অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টসগুলো দেখি, রাইস, উইট, এই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় যে ডিম্যান্ড খুব, মানে ডিম্যান্ড থাকে, সাপ্লাইও থাকে। অনেক সময় দেখা যায় এই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে সাপ্লাই অনেক বেশি হয়ে যায় আর ডিম্যান্ড কম থাকে, মানে সাপ্লাইটা বেশি ডিম্যান্ডটা কম। এক্সেস সাপ্লাই, ডিম্যান্ড কম আর সাপ্লাই বেশি থাকলে আমরা কি বলি, সেটাকে এক্সেস সাপ্লাই বলি। তো এই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় যখন এক্সেস সাপ্লাই হয়ে যায় তখন যে প্রডিউসাররা থাকে, অর্থাৎ যে ফার্ম ওনার বা প্রডিউসার বা সাপ্লায়ার থাকে, তারা টেনশানে পড়ে যায় যে আমাদের এই প্রোডাক্টগুলো বেশি বিক্রি মানে এক্সেস পড়ে আছে, আমরা এগুলোকে এবার কোথায় বিক্রি করব। তখন গভর্নমেন্ট ওদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনে নেয়। এবার নর্মালি কি হয়, এক্সেস সাপ্লাই হলে তোমরা তো জানো যে এক্সেস সাপ্লাই হলে যখনই সাপ্লাই খুব বেশি হয়ে যায়, ডিম্যান্ড কম থাকে, নর্মাল একটা সিচুয়েশান, আমি আগে যে এক্সাম্পলটা দিয়েছি সেটাই যদি এখন আরেকবার দিই, যে ধরো 20 কিলো চালের ডিম্যান্ড আছে আর মার্কেটে সাপ্লাই আছে হচ্ছে সাপোজ 50 কিলো।
এবার অবভিয়াসলি তাহলে ডিম্যান্ড যদি 20 কিলো চালের হয় আর সাপ্লাই যদি 50 কিলো চালের হয়, তাহলে এই 50 কিলো চাল কোনো দিনই মার্কেটে বিক্রি হবে না। তো 50 কিলো চালের রেট ধরো 40 রুপিস পার কিলো। ওকে, এবার এরকম সিচুয়েশানে কি হবে? এরকম সিচুয়েশানে প্রডিউসাররা দাম কমিয়ে দেবে। যেটা 40 রুপিস পার কিলোতে সেল করার ট্রাই করছিল, সেটা হয়তো এখন 20 রুপিস পার কিলোতে সেল করার ট্রাই করবে। 20 রুপিস পার কিলোতে সেল করার ট্রাই করলে হয়তো পুরো 50 কিলোই বিক্রি হয়ে যাবে, মানে বাকি কোয়ান্টিটি যেটা, সেই কোয়ান্টিটির ডিম্যান্ডও হয়তো মার্কেটে ক্রিয়েট হয়ে যাবে। তো আলটিমেটলি এক্সেস সাপ্লাইটা আর থাকবে না, অ্যান্ড যতটা সাপ্লাই ছিল পুরোটাই হয়তো ডিম্যান্ডেড হয়ে যাবে, হতে পারে। মানে যে সমস্ত লোকেরা আগে চাল কিনছিল না, তারা দামটা কমে যাওয়ায় এখন হয়তো কিনে নেবে। তো আলটিমেটলি হয়তো মার্কেটে যে 50 কিলো সাপ্লাই ছিল সেটা হয়তো ডিম্যান্ডে কনভার্ট হয়ে যাবে, সবাই পুরো চালটা কিনে নেবে। এটা একটা সিচুয়েশান হতে পারে। এবার এটা কখন হবে না? এখন এটা হবে না, কেন হবে না? গভর্নমেন্ট এখন মিনিমাম প্রাইস বলে দিয়েছে। মিনিমাম প্রাইস কত বলেছে? গভর্নমেন্ট মিনিমাম প্রাইসই বলে দিয়েছে সাপোজ 40 রুপিস পার কিলো। অর্থাৎ মার্কেটে যে প্রাইসটা ছিল, বা 40 না, ধরো গভর্নমেন্ট মিনিমাম প্রাইস 50 রুপিস বলেছে। কত রুপিস? 50 রুপিস পার কিলো। তো ওরা যখন 40 টাকা পার কিলো, এটা যে মার্কেট প্রাইস, এই প্রাইসে যখন চালটাকে বিক্রি করার চেষ্টা করছিল, তখনই মার্কেটে এক্সেস সাপ্লাই ছিল। 20 কিলো চালের ডিম্যান্ড ছিল, 50 কিলো চালের সাপ্লাই ছিল, এক্সট্রা 30 কিলো ওদের এক্সেস সাপ্লাই ছিল, কোনো দিনই মার্কেট থেকে বিক্রি হবে না ওই 30 কিলো। তাই ওরা দাম কমিয়ে 20 টাকায় নিয়ে আসতে চাইছিল বা 30 টাকায় নিয়ে আসতে চাইছিল, যাতে ওই এক্সট্রা 30 কিলো বিক্রি হয়ে যায়, এক্সট্রা 30 কিলোর ডিম্যান্ড তৈরি হয়ে যায়। কিন্তু গভর্নমেন্ট এই যে মিনিমাম প্রাইস 50 টাকা পার কিলো করে দিয়েছে, এখন কি হবে? ওরা দামটাকে 50-এর নিচে আর নিয়ে আসতে পারবে না। দামটাকে 50-এর নিচে না নিয়ে আসতে পারলে কি এই কোনো দিনই ওই এক্সট্রা 30 কিলো আর সেল হবে? হবে না। এমনকি দেখা যাবে এই 20 কিলোর জায়গায় ডিম্যান্ড হয়তো 15 কিলো হয়ে গেছে, কারণ 20 কিলো ডিম্যান্ড তো 40 টাকা পার কেজিতে ছিল, এখন তো এখন তো দাম হয়ে গেছে 50 টাকা পার কেজি। তো হয়তো 20 কিলোর ডিম্যান্ডটা কমে 15 কিলো হয়ে গেছে। তো এখন ওদের কাছে 35 কিলো এক্সেস সাপ্লাই রয়েছে, মানে 35 কিলো চাল পড়ে রয়েছে, যেই চালটার আলটিমেটলি কোনো কেউ ডিম্যান্ড করছে না। এই অবধি বোঝা গেছে কি না বলো? তারপরে আমি বাকি গল্পটা বলছি মিনিমাম প্রাইসে কি হবে। তাহলে মিনিমাম প্রাইস গভর্নমেন্ট কত ঠিক করলো? মিনিমাম প্রাইস গভর্নমেন্ট ঠিক করলো হচ্ছে যে 50 রুপিস পার কেজিতে তোমাকে চাল বিক্রি করতে হবে, তার কমে তুমি বিক্রি করতে পারবে না। আগে কত কোয়ান্টিটি ডিম্যান্ড ছিল? ইনিশিয়াল কোয়ান্টিটি ডিম্যান্ড ছিল হচ্ছে 20 কিলো। ইনিশিয়াল কোয়ান্টিটি সাপ্লাই কত ছিল? 50 কিলো। তাহলে এক্সেস সাপ্লাই নিশ্চয়ই তোমরা এখানে কোনটা বেশি? ডিম্যান্ড বেশি না সাপ্লাই বেশি? অবভিয়াসলি ডিম্যান্ড কম, সাপ্লাই বেশি। সাপ্লাই কতটা বেশি? সাপ্লাই কতটা বেশি বের করতে গেলে আমাকে সাপ্লাইটা লিখতে হবে মাইনাস ডিম্যান্ড করতে হবে। এটাকে আমরা বলছি এক্সেস সাপ্লাই। এক্সেস ডিম্যান্ড হলে ডিম্যান্ড মাইনাস সাপ্লাই করতাম। তাহলে 50 মাইনাস 20 মানে 30 কিলোর সাপ্লাই বেশি আছে। 30 কিলো সাপ্লাই যখন বেশি আছে, তার মানে এইবার গভর্নমেন্ট এই যে মিনিমাম প্রাইস অ্যাপ্লাই করে দিল, ঠিক আছে, এই 30 কিলো আর কোনো দিনই বিক্রি হবে না। উল্টে হয়তো এখন কোয়ান্টিটি ডিম্যান্ডটা কমে গিয়ে 20 কিলোর জায়গায় 15 কিলো হয়ে গেছে, সাপ্লাই 50 কিলোই আছে। তাহলে এখন এক্সেস সাপ্লাই কত হয়ে গেল? এক্সেস সাপ্লাইটা হয়তো আরও বেড়ে গেল। এবার আগে 30 কিলো আনসোল্ড থাকছিল, মার্কেট থেকে কোনো দিনই বিক্রি হচ্ছিল না, এখন আনসোল্ড কতটা? এখন আনসোল্ড হচ্ছে 15 বাই 50 মাইনাস 15 মানে 35 কিলো। সো দিস 35 কিলো রাইস ইজ নাও আনসোল্ড ইন দ্য মার্কেট। এইবার তাহলে প্রডিউসার বা সাপ্লায়ার তো কোনো দিনই এই 35 কিলো মার্কেট থেকে বিক্রি করতে পারবে না। তাহলে কি হবে? ওরা তো গভর্নমেন্টের এগেনস্টে চলে যাবে যে আপনারা এরকম একটা প্রাইস দিয়ে দিয়েছেন যে আমরা প্রাইস কমিয়ে জিনিসটা যে বিক্রি করব, আমাদের আনসোল্ড স্টকটা যে মার্কেট থেকে বের করব সেটা আমরা করতে পারছি না, তাহলে আপনি প্রাইস কমানোর ব্যবস্থা করুন।
কিন্তু গভর্নমেন্ট বলবে যে না, আমি প্রাইস কমাতে পারবো না, প্রাইস ওই প্রাইসটাই মিনিমাম প্রাইস থাকবে, মানে ওই 50 টাকা পার কেজিটাই মিনিমাম প্রাইস থাকবে, ওটাতে বেচতে পারলে বেচো, না হলে বেচো না। কিন্তু গভর্নমেন্ট বলবে যে আমি একটা কাজ তোমার জন্য করতে পারি, যদি তোমার প্রোডাক্টটা মার্কেটে সেল না হয়, অর্থাৎ এই 35 কিলো চাল যেটা মার্কেটে সেল হলো না, ওটা আমি তোমার থেকে কিনে নেব, অ্যান্ড মিনিমাম প্রাইসেই কিনবো, 50 টাকা পার কেজিতেই আমি তোমার থেকে ওই 35 কিলো চাল কিনে নেব। তো এইভাবে গভর্নমেন্ট আলটিমেটলি মিনিমাম প্রাইসে ওই প্রোডাক্টটা প্রডিউসারদের থেকে আর সাপ্লায়ারদের থেকে কিনে নেবে। অ্যান্ড গভর্নমেন্ট ওই চালটা নিয়ে কী করবে, গভর্নমেন্ট ওই চালটা নিয়ে রেশনিং করবে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যাদের রেশন কার্ড রয়েছে তাদেরকে গভর্নমেন্ট 5 কিলো হোক 2 কিলো হোক করে প্রোভাইড করবে। ওকে, তো এটা কোন প্রোডাক্টের ক্ষেত্রে হয়, এগুলো হয় হচ্ছে অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস, যেগুলো রাইস, রাইস বলবো না, হ্যাঁ রাইসই বলো, প্যাডি বলে অ্যাকচুয়ালি, উইট, সুগার, এই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে গভর্নমেন্ট এই জিনিসটাই করে থাকে, অর্থাৎ মিনিমাম প্রাইসটাকে ঠিক করে দেয়। মিনিমাম প্রাইসটাকে ঠিক করে দিলে প্রডিউসাররা কী করে, প্রডিউসাররা কোনো দিনই পুরো প্রোডাক্টটা বিক্রি করতে পারে না। এই মিনিমাম প্রাইস 50 টাকা ঠিক করে দিল, প্রডিউসাররা দাম কমাতে পারবে না এর থেকে, প্রডিউসাররা দাম কমাতে না পারলে কী হবে, পুরো প্রোডাক্ট কোনো দিনই মার্কেটে বিক্রি হবে না, সাপ্লাইটা এক্সেস থাকবে। এক্সেস সাপ্লাই হয়ে গেলে এবার ওরা যখন প্রোডাক্ট বিক্রি করতে পারছে না, তখন গভর্নমেন্ট এসে বলবে যে তোমার যতটা প্রোডাক্ট পড়ে আছে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে মিনিমাম প্রাইসে বেচে দিচ্ছি। তো আলটিমেটলি ফার্মার বা প্রডিউসার বা সাপ্লায়াররা সবাই স্যাটিসফাইড যে হ্যাঁ, গভর্নমেন্ট যদি মিনিমাম প্রাইসে নিতেই চায় তাহলে আমাদের অসুবিধা কী আছে, কোনো অসুবিধা নেই। তো আলটিমেটলি এইভাবে প্রোডাক্টটা সেল হবে। বলো, বোঝা গেছে এই অবধি? সবাই বুঝতে পেরেছো তো? বাকিরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। এবার কথা হচ্ছে, আমি যে প্রাইসটার কথা বললাম মিনিমাম প্রাইস, এই মিনিমাম প্রাইসটা কোথায় ঠিক করবে গভর্নমেন্ট, ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে না ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে, দ্যাট ইজ আ থিং দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড নাও। আগের দিন আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, যে আগের দিনের গল্পটা আরেকবার রিপিট করে দিচ্ছি, তাহলে দুটো পাশাপাশি থাকলে বুঝতে সুবিধা হবে। প্রথমে কি কাজ হবে, প্রথমে কাজ হবে তোমাদের একটা ডিম্যান্ড কার্ভকে আঁকো, একটা সাপ্লাই কার্ভকে আঁকো। ডিম্যান্ড কার্ভের নাম দাও ডিডি, সাপ্লাই কার্ভের নাম দাও এসএস। আচ্ছা, আগের দিনের গল্পটাই আরেকবার বলছি। আগের দিনে যেটা করেছিলাম আমরা সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি, ওয়াই অ্যাক্সিসে প্রাইস, ডিম্যান্ড কার্ভ এঁকেছি, সাপ্লাই কার্ভ এঁকেছি। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কোথায় হয়, যেখানে ডিম্যান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলছি। ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কীভাবে দেখতে হয়, ইকুইলিব্রিয়ামের যে পয়েন্টটা, এই পয়েন্ট বরাবর তোমাদেরকে ওয়াই অ্যাক্সিসে চলে যেতে হবে, তাহলে তোমরা যে পয়েন্টটা পাবে সেটা হবে হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, তার নাম দাও সাপোজ P0। আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট বরাবর তোমরা যদি এক্স অ্যাক্সিসে চলে আসো তাহলে তোমরা যে পয়েন্টটা পাবে দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ডিম্যান্ডেড অ্যান্ড সাপ্লাইড, অর্থাৎ অত ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ডিম্যান্ড হচ্ছে অ্যান্ড সাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তার নাম দাও সাপোজ Q0। এবার আগের দিন যে গল্পটা বলেছিলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইসের গল্প। ম্যাক্সিমাম প্রাইসটা কোথায় ঠিক হয়, ম্যাক্সিমাম প্রাইস কি ইকুইলিব্রিয়ামের উপরে ঠিক হয় না ইকুইলিব্রিয়ামের নিচে ঠিক হয়? যারা ক্লাস করেছিলে বলো, ইকুইলিব্রিয়ামের উপরে না ইকুইলিব্রিয়ামের নিচে? উপরে। ম্যাক্সিমাম প্রাইস ইকুইলিব্রিয়ামের উপরে ঠিক হয়? ম্যাক্সিমাম প্রাইসের সময় এক্সেস ডিমান্ড তৈরি হচ্ছিল তো। আচ্ছা, ম্যাক্সিমাম প্রাইসটাকে আমি ইকুইলিব্রিয়ামের উপরে ঠিক করার যদি চেষ্টা করি, দেখি কি হয়। তাহলে ধরো ম্যাক্সিমাম প্রাইসটা না না, আবার নিচে চলে আসবে, নিচে তৈরি হবে, নিচে নিচে, হ্যাঁ নিচে তৈরি হলে তখন আর বাড়তে পারবে না।
ম্যাক্সিমাম প্রাইসটা ধরো আমি এই P1 এখানে ঠিক করার চেষ্টা করছি, মানে আমি চাইছি না, গভর্নমেন্ট চেষ্টা করছে যে ম্যাক্সিমাম প্রাইসটাকে এই P1 এ সেট করবে। P1 এ যদি ম্যাক্সিমাম প্রাইসটা সেট করে তাহলে ডিম্যান্ড কতটা থাকবে আর সাপ্লাই কতটা থাকবে সেটা দেখো। ডিম্যান্ড থাকবে হচ্ছে এই, ডিম্যান্ড কতটা থাকবে সেটা বের করতে গেলে ডিম্যান্ড, এই যে প্রাইস লাইনটা টানলাম P1 বলে যে প্রাইস লাইনটা আমি ড্র করলাম, এই লাইনটা থেকে তোমাকে, এই লাইনটা ডিম্যান্ড কার্ভকে এক জায়গায় ইন্টারসেক্ট করেছে, সেই বরাবর নিচে একটা লাইন টেনে নাও। আর এই লাইনটা প্রাইস লাইন P1টা সাপ্লাই কার্ভকেও একটা জায়গায় ইন্টারসেক্ট করেছে, সেই বরাবর নিচে একটা লাইন টেনে নাও। এবার দুটো পয়েন্টের নাম দিয়ে দাও, এটা হচ্ছে A সাপোজ, এটা হচ্ছে B। এবার বলো প্রাইস যখন OP1, এটাকে গভর্নমেন্ট কি ঠিক করতে চাইছে, এটাকে গভর্নমেন্ট ম্যাক্সিমাম প্রাইস ঠিক করতে চাইছে। ম্যাক্সিমাম প্রাইসটা আগের দিনের ক্লাসে হয়েছে, ঠিক আছে। ম্যাক্সিমাম প্রাইস মানে হচ্ছে এমন একটা প্রাইস যার বেশিতে তুমি জিনিসটা বেচতে পারবে না। আজকে আমরা করছি মিনিমাম প্রাইস, যে যার কমে তুমি জিনিসটা বেচতে পারবে না। আর ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে এমন একটা প্রাইস যার বেশিতে তুমি জিনিসটা বেচতে পারবে না। এই প্রাইসটা যদি গভর্নমেন্ট ঠিক করতে চায় P1, তাহলে কি হবে, ডিম্যান্ড কতটা হবে, ডিম্যান্ড হবে এই ও থেকে, দেখো ডিম্যান্ড কার্ভ কোথায়, এখানে, এখানে ইন্টারসেক্ট হয়েছে প্রাইস লাইনের সাথে, এই বরাবর পয়েন্টটা কোনটা, এই এ পয়েন্টটা। তা ডিম্যান্ড কতটা হবে ও এ, আর সাপ্লাই কতটা হবে ও বি। ওকে, কোনটা বেশি, ডিম্যান্ড বেশি না সাপ্লাই বেশি? সাপ্লাই ইজ গ্রেটার দ্যান ডিম্যান্ড। সাপ্লাই যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে কি বলি, এক্সেস সাপ্লাই। এক্সেস সাপ্লাই মানে কি, এক্সেস সাপ্লাই ইকোনমিতে যখনই হয় তখন প্রাইস বাড়ে না কমে? এক্সেস সাপ্লাই হলে প্রাইস বাড়ে না কমে? কমে, কারণ প্রাইসটাকে আলটিমেটলি, মানে এক্সেস সাপ্লাই হয়েছে মানে ওদের কাছে অনেক স্টক পড়ে আছে, সেগুলো ওরা বিক্রি করতে পারছে না, তো সেগুলোকে বিক্রি করার জন্য প্রডিউসাররা প্রাইসটা কমিয়ে দেবে। প্রাইসটা, এবার প্রাইসটা যে কমাবে, P1 থেকে প্রাইসটা যে কমানো স্টার্ট করবে, এটা থেকে কেউ বাধা দেবে? কেউ বাধা দেবে না, কারণ গভর্নমেন্ট তো ম্যাক্সিমাম প্রাইস সেট করেছে P1-এ। ওর কমে বিক্রি করতে চাইলে করুক না, ওর নিচের কোনো প্রাইসে বিক্রি করতে চাইলে গভর্নমেন্টের তো কোনো প্রবলেম থাকার কথা না। গভর্নমেন্ট হয়তো ম্যাক্সিমাম প্রাইস ঠিক করেছে 40 রুপিস পার কেজি, এখন কোনো প্রডিউসার এসে যদি বলে আমি 20 রুপিস পার কেজিতে সেল করব, গভর্নমেন্ট তাতে খুশি হবে যে হ্যাঁ বেচো, যা পারো করো। তাহলে প্রাইসটা কিন্তু ফল করবে, যখনই এক্সেস সাপ্লাই হলো প্রাইসটা কি হবে, প্রাইসটা ফল করবে। প্রাইসটা ফল করে কোথায় চলে আসবে, আবার ইকুইলিব্রিয়ামেই চলে আসবে, P0তেই চলে আসবে, রাইট? তাহলে ইকোনমিটা তো ইকুইলিব্রিয়ামেই থাকলো, কারণ P0টা কী ছিল, P0টা তো ইকুইলিব্রিয়াম প্রাইসই ছিল, তাহলে ইকোনমিতে কিন্তু ইকুইলিব্রিয়ামেই থাকবে। ইকোনমি উইল রিমেইন অ্যাট ইকুইলিব্রিয়াম। কিন্তু তাহলে ম্যাক্সিমাম প্রাইসটা ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে সেট করে কোনো লাভ নেই, কোথায় সেট করতে হবে, ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে সেট করতে হবে। ধরো এরকম একটা জায়গায় সেট করা হয়েছে, ঠিক আছে, ধরো এরকম একটা জায়গায় সেট করা হয়েছে। তাহলে এইবার আমি যদি বলি প্রাইসটা কত, কোন লেভেলে সেট করা হয়েছে, সাপোজ P2, ও P2। এইবার দেখা যাক এটাকে গভর্নমেন্ট কি প্রাইস বলছে, ম্যাক্সিমাম প্রাইস। এর বেশি তুমি চার্জ করতে পারবে না, যে প্রডিউসারই হোক না কেন এর বেশি প্রাইস চার্জ করতে পারবে না, মানে OP2 এর উপরের কোনো প্রাইস চার্জ করতে পারবে না, এই উপরের কোনো প্রাইস চার্জ করতে পারবে না। তাহলে এইবার কি হবে, এবার যেটা হবে সেটা হচ্ছে আগে আমাকে ডিম্যান্ড দেখতে হবে আর সাপ্লাই দেখতে হবে। ডিম্যান্ড কি, ডিম্যান্ড হচ্ছে, কই গেল তার, হ্যাঁ ডিম্যান্ড কোথায়, দেখো ডিম্যান্ড হচ্ছে এইটা হচ্ছে সাপ্লাইয়ের পয়েন্ট, এর একটা নাম দাও M। আর ডিম্যান্ডের পয়েন্ট কোনটা, ডিম্যান্ডের পয়েন্ট ধরো এখানে, এর একটা নাম দাও N। তাহলে এখন
সাপ্লাই কতটা, সাপ্লাই হচ্ছে ও এম, আর ডিম্যান্ড কতটা, ও এন। কোনটা বেশি, সাপ্লাই বেশি না ডিম্যান্ড বেশি? অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে ডিম্যান্ড এখানে বেশি। ডিম্যান্ড বেশি হলে কি হয়, ডিম্যান্ড যদি সাপ্লাইয়ের থেকে বেশি হয় তাহলে কি হয়, এক্সেস ডিম্যান্ড। আগে যেরকম সাপ্লাই, Excess demand. আগে যেরকম সাপ্লাই ডিমান্ডের থেকে Price বেশি বাড়ে। হয়েছিল, হ্যাঁ একদম প্রাইস বাড়বে। এক্সেস ডিম্যান্ড হলে কি হয়, প্রাইস বাড়ে। কেন প্রাইস বাড়ে, কারণ সাপ্লাইয়ের থেকে ডিম্যান্ড বেশি, সাপ্লাই কম ডিম্যান্ড বেশি। তো অনেক মানুষ থাকবে যারা বেশি টাকা দিতেও প্রস্তুত, কারণ আলটিমেটলি ওরা দেখতে পাচ্ছে জিনিসটা কম আছে। সো ফর দ্যাট রিজন প্রাইস উইল ইনক্রিজ। এবার প্রাইস যখন বেড়ে গেল, প্রাইস বাড়বে। এক্সেস ডিম্যান্ড হলে প্রাইস বাড়বে, মানে প্রাইসটা বেড়ে P2 থেকে আবার P0-তে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু গভর্নমেন্ট তো P2টাকে ম্যাক্সিমাম প্রাইস বলে দিয়েছে, তো প্রাইসটা কি P2 থেকে আর এক বিন্দুও উপরে যেতে পারবে, পারবে না। সেটা ইল্লিগাল হয়ে যাবে। কোনো প্রডিউসারই বা কোনো সাপ্লায়ারই প্রাইসটাকে P2 থেকে এক বিন্দুও বাড়াতে পারবে না। তাহলে প্রাইসটা বাড়ার চেষ্টা করবে, কিন্তু দিস উইল বি নট বি পসিবল, এটা পসিবল হবে না। কেন পসিবল হবে না, কারণ ম্যাক্সিমাম প্রাইসই বলা আছে P2 ও P2। তাহলে এই কারণে গভর্নমেন্ট এই প্রাইস যেটা ম্যাক্সিমাম প্রাইস যেটা, সেটাকে কোথায় সেট করবে, ইকুইলিব্রিয়ামের উপরে না ইকুইলিব্রিয়ামের নিচে? অবশ্যই ইকুইলিব্রিয়ামের নিচে, কারণ ইকুইলিব্রিয়ামের উপরে সেট করলে ইকোনমিটা আবার ইকুইলিব্রিয়ামে চলে আসে, ইকুইলিব্রিয়াম প্রাইসটা আবার ইকোনমিতে ফিরে আসে। কোনো লাভ হয় না ইকুইলিব্রিয়ামের উপরে যদি ম্যাক্সিমাম প্রাইস সেট করে। এবার আমরা মিনিমাম প্রাইসটা কোথায় সেট করবে সেটা দেখব। মিনিমাম প্রাইস, কি মনে হয় মিনিমাম প্রাইস কোথায় সেট করবে, ইকুইলিব্রিয়ামের উপরে না ইকুইলিব্রিয়ামের নিচে? উপরে। আচ্ছা, আগে মিনিমাম প্রাইসটাকে ইকুইলিব্রিয়ামের নিচে সেট করার চেষ্টা করি, কারণ উপরে সেট করলেই হবে। তো আগে আমি যেটা হাতে হওয়ার না সেটা করে দেখাই। তো একটু বেঁকে গেল, যাই হোক। তো মিনিমাম প্রাইসটাকে যদি ইকুইলিব্রিয়ামের উপরে সেট করতে চাই, ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টটা, এটা হচ্ছে সবার আগে সুন্দর করে নাম দিয়ে দেবে। এটা ডিম্যান্ড কার্ভ, এটা সাপ্লাই কার্ভ, এইটা হচ্ছে কোয়ান্টিটি এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে প্রাইস। ইকুইলিব্রিয়াম পয়েন্টটার নাম দাও, ই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা, ই পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিসে চলে যাও, ইকুইলিব্রিয়াম প্রাইস ই থেকে এক্স অ্যাক্সিসে চলে আসো, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, অরিজিনটার নাম ও দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এইবার প্রাইসটাকে যদি নিচে সেট করতে চায় তাহলে কি হবে সেটা আগে দেখা যাক। ওকে, তো প্রাইসটাকে ধরো, কালারটা চেঞ্জ করে নিই। প্রাইসটাকে ধরো এইখানে সেট করতে চেয়েছে, এই P0-র নিচে। P0-র নিচে মানে এইখানে ধরো P1-এ। এখানে গভর্নমেন্ট সেট করতে চেয়েছে মিনিমাম প্রাইস। তাহলে কি হবে দেখি, তাহলে ডিম্যান্ড কতটা হবে, সাপ্লাই কতটা হবে সেটা দেখা যাক। প্রাইসটা গভর্নমেন্ট কত সেট করেছে, প্রাইসটা সেট করেছে হচ্ছে P1। তাহলে ডিম্যান্ড কতটা আর সাপ্লাই কতটা, সাপ্লাই কোথায় কীভাবে বেরোবে, সাপ্লাই বের করতে গেলে তোমাকে এই যে প্রাইস লাইনটা P1 সাপ্লাই কার্ভের সাথে যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টে পৌঁছাতে হবে, তারপর নিচে সোজা লাইন টেনে দিতে হবে। ওকে, আর ডিম্যান্ড বের করতে গেলে কি করতে হবে, এই প্রাইস লাইনটা ডিম্যান্ড কার্ভকে যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টে পৌঁছাতে হবে, তারপর নিচে এক্স অ্যাক্সিসে সোজা লাইন টেনে দিতে হবে। সো এই ও এ আর ও বি, সাপ্লাই কতটা, সাপ্লাই হচ্ছে ও এ। ডিম্যান্ড কতটা, ডিম্যান্ড হচ্ছে ও বি। কোনটা বেশি, সাপ্লাই বেশি না ডিম্যান্ড বেশি? দেখো সাপ্লাই হচ্ছে এই ও থেকে এ অবধি, আর ডিম্যান্ড হচ্ছে ও থেকে বি অবধি। কোনটা বেশি, অবভিয়াসলি ডিম্যান্ড বেশি। ডিম্যান্ড যদি সাপ্লাইয়ের থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা কি বলি, এক্সেস ডিম্যান্ড না এক্সেস সাপ্লাই? এক্সেস ডিম্যান্ড হলে কি হয়, এক্সেস ডিম্যান্ড হলে প্রাইস বাড়ে না প্রাইস কমে? প্রাইস বাড়ে। এক্সেস ডিম্যান্ড হলে প্রাইস কেন বাড়ে, আমি আরেকবার একটা ছোট্ট গল্প থেকে এখানে বলে দিচ্ছি যে এর একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে তোমরা ম্যাক্রো ইকোনমিক্সে আরও ভালো করে এটা পড়বে। যে ধরো মার্কেটে 5 কিলো চালের ডিম্যান্ড আছে,
আর মার্কেটে সাপ্লাই আছে হচ্ছে 1 কিলো, ঠিক আছে। এবার যে সমস্ত কনজিউমার মার্কেটে চাল কিনতে এসছে তারা কি করবে? তাদের পক্ষে তো মানে 1 কিলো চালে থাকা কোনোদিনই পসিবল না, 1 কিলো চালে সারভাইভ করা পসিবল না। সবাই মিলে তো পারবে না, মানে সবাই কি 100 গ্রাম করে কিনবে নাকি? সেটা পসিবল না। সবার 5 কিলো চালের ডিমান্ড আছে, আর সাপ্লাই আছে মাত্র 1 কিলোর। তো 5 কিলো চালের ডিমান্ড কতজনের আছে? আমি ধরলাম যে 5 জন এসছে মার্কেটে, 5 জনের 1 কিলো 1 কিলো করে ডিমান্ড আছে। এবার কথা হচ্ছে 5 জনের ডিমান্ড তো স্যাটিসফাই হবে না, কিন্তু এই 5 জনের মধ্যে থেকে কে আলটিমেটলি চালটা পাবে? তখন এই যে সাপ্লায়ার থাকবে, সাপ্লায়ার বলো বা প্রডিউসার বলো, যে চালটা সেল করছে সে দেখবে যে আমি এখন আমার চালটা যেটা 40 টাকা পার কিলোতে বেচছি সেটা যদি আমি এখন 90 টাকা পার কিলোতেও সেল করতে চাই তাহলেও লোকে নেবে। এই 5 জনের মধ্যে কেউ না কেউ তো নিয়ে নেবে, কারণ প্রত্যেকেরই চালের দরকার, চাল ছাড়া ওরা বাঁচতেই পারবে না। তো আলটিমেটলি আমি যদি 90 টাকা পার কিলোতে সেল করতে চাই তাহলেও এই 5 জনের মধ্যে 2-3 জন হয়তো নেওয়ার জন্য বসে থাকবে। তো দামটা বাড়াতে থাকবে, 40 থেকে দামটা 90-তে নিয়ে যেতে থাকবে, যতক্ষণ অবধি ওর না পোষাবে ততক্ষণ অবধি ও দাম বাড়িয়ে সেল করার চেষ্টা করবে। এই কারণে যদি মার্কেটে ডিম্যান্ড বেশি থাকে, দেখো এখানে ডিম্যান্ড 5 কিলো ছিল, সাপ্লাই 1 কিলো, ডিম্যান্ড যদি বেশি থাকে তাহলে এই কারণে প্রাইসটা বেড়ে যায়, এইভাবে বেড়ে যায়। এর পিছনে আরও অনেক ইনটিউশন গল্প আছে, সেগুলো আমি এখন বলে টাইম নষ্ট করছি না, কারণ ওগুলো পরে হবে, ওগুলো ম্যাক্রো ইকোনমিক্সের গল্প। মিনিমাম প্রাইসে তাহলে এক্সেস ডিম্যান্ড যেই হলো প্রাইস বাড়ার কথা, প্রাইস এখন কত আছে? OP1 প্রাইস হচ্ছে এই P1 অবধি আছে এখন। এবার প্রাইস বলছে বেড়ে যাবে, প্রাইস বাড়তে গেলে কি কোনো সমস্যা আছে? গভর্নমেন্ট OP1টাকে কি ঠিক করেছে? মিনিমাম প্রাইস সেট করেছে। গভর্নমেন্ট OP1টাকে বলেছে মিনিমাম প্রাইস, মানে ওর কমে তুমি জিনিসটা বেচতে পারবে না। ওর বেশিতে বেচতে চাইলে বেচো, কিন্তু ওর কমে তুমি জিনিসটা বেচতে পারবে না। তাহলে প্রাইসটা যদি এখন বাড়তে চায়, OP1-এর উপরে যেতে চায়, কোনো প্রবলেম হবে? OP1টা তো মিনিমাম প্রাইস, ওর কমে জিনিসটা বেচা যাবে না, ওর বেশিতে তো বেচাই যাবে। ওর বেশিতে বেচাই যাবে মানে কি? তাহলে প্রাইসটা OP1-এর উপরে যেতেই পারে, বেশিতে বিক্রি হতেই পারে জিনিসটা। তাহলে ইকুইলিব্রিয়াম, আবার প্রাইসটা কোথায় পৌঁছে যাবে? OP1 থেকে আলটিমেটলি প্রাইসটা ইকুইলিব্রিয়ামের দিকে পৌঁছে যাবে, মানে OP0-তে পৌঁছে যাবে। ইকুইলিব্রিয়াম উইল বি রিচড। তাহলে গভর্নমেন্ট যদি মিনিমাম প্রাইসটাকে ইকুইলিব্রিয়ামের নিচে সেট করে তাহলে কিন্তু গভর্নমেন্টের কোনো প্রবলেম হওয়ার কথা না, মানে গভর্নমেন্টের কোনো, মানে কারোরই কোনো প্রবলেম হবে না। ইকুইলিব্রিয়ামটা আবার যেহেতু স্টেবল ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, আবার অটোমেটিক্যালি ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, কোনো প্রবলেম হবে না ইকোনমিতে। তাই গভর্নমেন্ট কী করে? গভর্নমেন্ট যে মিনিমাম প্রাইস সেটাকে সেট করে ইকুইলিব্রিয়ামের উপরে। ইকুইলিব্রিয়ামের উপরে কোথায়? ইকুইলিব্রিয়ামের উপরে এরকম একটা জায়গায়, ধরো এটার নাম হচ্ছে P2। উপরে যে আমি এরকম জায়গায় দিচ্ছি বলে এরকমই দিতে হবে এরকম কোনো মানে নেই, তোমরা আরও উপরে দিতে পারো, আরও একটু নিচেও দিতে পারো। এবার এই প্রাইসের সামনে ডিম্যান্ড কতটা, সাপ্লাই কতটা, সেটা আমরা দেখব। এই প্রাইসের সামনে ডিম্যান্ড কতটা, দেখো ডিম্যান্ড করতে গেলে কি করতে হবে? এই ডিম্যান্ড কার্ভকে যেখানে প্রাইস লাইনটা ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটা বের করে নাও, আর সাপ্লাই কার্ভকে যেখানে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটা বের করে নাও। সাপ্লাই কত আর ডিম্যান্ড কত? আচ্ছা, গভর্নমেন্ট এবার মিনিমাম প্রাইস কত সেট করতে চেয়েছে? গভর্নমেন্ট এবার মিনিমাম প্রাইস সেট করতে চেয়েছে OP2। এই প্রাইসে ডিম্যান্ড কতটা আছে? এই প্রাইসে ডিম্যান্ড আছে হচ্ছে OM। সাপ্লাই কতটা আছে? সাপ্লাই আছে হচ্ছে ON। কোনটা বেশি? ডিম্যান্ড বেশি না সাপ্লাই বেশি? ডিম্যান্ড দেখো, ডিম্যান্ড হচ্ছে O থেকে N অবধি, সাপ্লাই বেশি। হ্যাঁ, ডিম্যান্ড হচ্ছে O থেকে M অবধি, সাপ্লাই হচ্ছে O থেকে N অবধি। তাহলে অবভিয়াসলি সাপ্লাই বেশি। সাপ্লাই গ্রেটার দ্যান ডিম্যান্ড হলে কি হবে? এক্সেস সাপ্লাই। এক্সেস সাপ্লাই হলে কি হয়? প্রাইস কমবে। এবার কথা হচ্ছে প্রাইস যে কমবে, গভর্নমেন্ট তো OP2টাকে মিনিমাম প্রাইস বলে দিয়েছে যে তুমি ওর কমে বেচতে পারবে না, প্রাইসটা ওর থেকে আর কমাতে পারবে না।
বাড়াতে হলে বাড়াও, কিন্তু ওর থেকে কমাতে পারবে না। তো সাপ্লায়ার বা প্রডিউসার কি প্রাইসটা এই পয়েন্ট থেকে আর কমাতে পারবে? এই OP2 থেকে কি আর কমাতে পারবে? কোনোদিনই পারবে না, কারণ গভর্নমেন্ট ওটাকে মিনিমাম প্রাইস বলে দিয়েছে। দিস উইল বি, দিস কান্ট বি টট, দিস কান্ট বি মুভড বা দিস কান্ট বি চেঞ্জড। চেঞ্জড মানে তুমি এটাকে বাড়াতে পারো কিন্তু তুমি এটাকে কমাতে পারো না। চেঞ্জড না লিখে ডিক্রিজ লিখে দিই, তাহলে আলটিমেটলি এই প্রাইসটার থেকে নিচে ইকোনমি আর আসতে পারবে না, ইকুইলিব্রিয়ামে ইকোনমি আর পৌঁছাতে পারবে না। কেন ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে পারবে না? কারণ প্রাইসটা OP2 থেকে কমানো পসিবল না। বাড়াও কিন্তু OP2 থেকে কমানো পসিবল না। ইকুইলিব্রিয়ামে আসতে হলে কি নিচে আসতে হবে। নর্মালি তো সেটাই হয়, প্রাইসটা আবার নিচে চলে আসে, এক্সেস সাপ্লাইয়ের কারণে প্রাইসটা পড়ে যায়। দেখো এক্সেস সাপ্লাই হলো, প্রাইসটা আবার পড়ে যায়, কিন্তু এখানে কি সেটা হতে পারবে? প্রাইসটাকে নিচে নামতে পারবে? পারবে না। কেন? কারণ গভর্নমেন্ট এইটাকে মিনিমাম প্রাইস বলে দিয়েছে, এর কমে প্রাইস আনা পসিবল না। তো এই প্রাইসটাকে আমরা কি বলছি? MSP, মিনিমাম প্রাইস বা মিনিমাম সাপোর্ট প্রাইস। কেন এটাকে মিনিমাম সাপোর্ট প্রাইস বলা হচ্ছে? কোন প্রাইসকে বলা হচ্ছে? এই OP2টাকে। এটাকে কেন মিনিমাম সাপোর্ট প্রাইস বলা হচ্ছে? এটাকে মিনিমাম সাপোর্ট প্রাইস বলার কারণ যেটা, সেটা হচ্ছে যে এখানে মিনিমাম প্রাইস কেন বলা হচ্ছে সেটা তো তোমরা বুঝে গেছো, কিন্তু মিনিমাম সাপোর্ট প্রাইস কেন বলা হচ্ছে? কেউ বলতে পারবে মিনিমাম সাপোর্ট প্রাইস কেন বলা হচ্ছে? স্যার ওতে ওই যে রেট হয় ওতে মানে প্রফিট থাকবে, মানে লস থাকবে না, যাতে সাপ্লায়ারের লস যাতে না হয়। হ্যাঁ, সাপ্লায়ারের লস না হয় সেটা প্রফিট লসের ব্যাপার না। ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে ওই প্রাইসে আলটিমেটলি আমরা কি দেখলাম? এক্সেস সাপ্লাই থাকলো তো। অর্থাৎ প্রথমেও এক্সাম্পলটা দিয়েছিলাম, এখানেও দেখতে পেলে যে এক্সেস সাপ্লাই থাকলো। এক্সেস সাপ্লাই থাকলো, ওই প্রথমের এক্সাম্পলটা মনে করো, ওখানে প্রায় 35 কিলো এক্সেস সাপ্লাই ছিল প্রথমে যে এক্সাম্পলটা দিলাম। তো এই 35 কিলো কে নিয়ে নেবে? এই 35 কিলো তো গভর্নমেন্ট ওদের থেকে কিনে নেবে। এই 35 কিলো চাল যেটা এক্সেস সাপ্লাই হয়ে থাকলো সেটা গভর্নমেন্ট ওদের থেকে কিনে নেবে। তাহলে গভর্নমেন্ট সাপোর্ট প্রোভাইড করছে না। তো তোমার যদি কোনো প্রোডাক্ট আনসোল্ড হয়ে পড়ে থাকে, আমি তোমাকে সাপোর্ট দেব, আমি তোমার থেকে ওই প্রোডাক্টটা কিনে নেব, অ্যান্ড মিনিমাম প্রাইসেই কিনবো। কোন মিনিমাম প্রাইস? এই OP2 যে মিনিমাম প্রাইসটা, এই প্রাইসেই কিনবো, আমি কিনে নেব। সো গভর্নমেন্ট যেহেতু সাপোর্টটা প্রোভাইড করছে, এই কারণে এটাকে বলা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। মাঝখানে এটা নিয়ে খুব ঝামেলা হয়েছিল, পাঞ্জাবে মিনিমাম সাপোর্ট প্রাইস গভর্নমেন্ট বলেছিল তুলে দেবে। বলো, কারোর কোনো কোয়েশ্চেন আছে এই অবধি? না স্যার। বাকিরা? না স্যার। কোথায় গেল? হ্যাঁ, দেখো যে জিনিসটা আমি করালাম এখন, ফ্লোর প্রাইস, মিনিমাম সাপোর্ট প্রাইস, এই যে ওটা নোট আছে এখানে, সেইভাবেই গ্রাফটা করা আছে, দেখে নেবে এই গ্রাফটা। এখানে কিন্তু গ্রাফটা অতটাও মানে এক্সপ্লেন করা নেই, অতটা এক্সপ্লেন করা নেই বলতে ওই নিচে প্রাইসটা চলে আসলে কিভাবে ডিম্যান্ডটা আলটিমেটলি এক্সেস, নিচে প্রাইসটা সেট করলে এক্সেস ডিম্যান্ড হচ্ছে সেটা দেখিয়েছি আমি, কিন্তু নিচে প্রাইসটা সেট করলে ওই মানে এক্সেস ডিম্যান্ড হচ্ছে, প্রাইসটা আবার বাড়ার চেষ্টা করবে, সেইভাবে জিনিসটা করা নেই, সেটা আমি এখন বুঝিয়ে দিলাম। বাট এখানে যেভাবে করা আছে সেভাবে করলেও হবে। আর সব এখানে এক্সপ্লেন করা আছে, গ্রাফে কী কী লিখতে হবে সব এক্সপ্লেন করা আছে। আচ্ছা, এফেক্টস অফ মিনিমাম প্রাইস। এফেক্ট বলতে আলটিমেটলি একটা অ্যাসিওরিটি থাকে প্রত্যেকটা সাপ্লায়ার বা প্রত্যেকটা প্রডিউসারের কাছে, যে আলটিমেটলি আমাদের যে এফার্ট, আমাদের যে আনসোল্ড স্টক, যদি কোনো কারণে আমাদের কোনো স্টক বিক্রি না হয়, তাহলে আমরা কোনো রকম প্রবলেম ফেস করব না, কারণ গভর্নমেন্ট আলটিমেটলি আমাদের প্রোডাক্টটা বাই করে নেবে। তো এই অ্যাসিওরিটিটা একটা অনেক বড় ফ্যাক্টর। কোনো প্রডিউসারের কাছে বা কোনো সাপ্লায়ারের কাছে যদি এই অ্যাসিওরিটিটা থাকে যে আমার প্রোডাক্টটা আনসোল্ড থাকবে না মার্কেটে, আমার প্রোডাক্ট নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হবে না, আমার প্রোডাক্টটা কেনার জন্য
গভর্নমেন্টই বসে রয়েছে, তাহলে সে অনেক মানে ফ্রিলি প্রোডাকশানটা করতে পারবে, তার কোনো টেনশান থাকবে না প্রোডাকশানটা নিয়ে যে এটা আবার মার্কেটে নিয়ে যাব, সেল করব, সেল হবেই কি হবে না, সেল না হলে কি করব, এই সব চিন্তা থাকবে না। ঠিক আছে, গভর্নমেন্ট সারপ্লাসটা কিনে নেয়, এগুলোই লেখা আছে, ব্যাস এটাই মিনিমাম সাপোর্ট প্রাইসের কনসেপ্ট। বলো এবার, কারোর কোনো কোয়েশ্চেন নেই? স্যার এটার বিরোধ হয়েছিল কেন পাঞ্জাবে? পাঞ্জাব গভর্নমেন্ট মিনিমাম সাপোর্ট প্রাইস তুলে দেবে বলেছিল, তাই। ওদেরই তো ভালো। কি ওদের ভালো? এক্সেস সারপ্লাস যেটা পড়ে মানে থাকছে, গভর্নমেন্ট তো কিনে নেবে ওদের কাছ থেকে। গভর্নমেন্ট তুলে দেবে বলেছিল। ও আচ্ছা, গভর্নমেন্ট তুলে দেবে বলেছে তাই জন্য। ওকে, আচ্ছা এবার আমরা যে আর দুটো টপিক এখানে আছে, তারপরে আমি জাস্ট ওই সারপ্লাসটা দেখি হয় কি না, একটা মিনিট। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এফেক্টস অফ ট্যাক্সেস অ্যান্ড সাবসিডিজ। এফেক্টস অফ ট্যাক্সেস অন সাবসিডি, মানে গভর্নমেন্ট যখন ট্যাক্স ইম্পোজ করে তখন আলটিমেটলি প্রাইসের উপরে কি ইম্প্যাক্ট পড়ে, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির উপরেও কি ইম্প্যাক্ট পড়ে। এফেক্ট অফ ট্যাক্স, আচ্ছা আগে এফেক্ট অফ ট্যাক্সটাই করে নিই, তারপরে সাবসিডিটা করব। একই সাথেই করা যায়, ঠিক আছে একই সাথেই করে নাও, এফেক্ট অফ ট্যাক্স অ্যান্ড সাবসিডি। তো গভর্নমেন্ট মার্কেটে বা গভর্নমেন্ট পুরো ইকোনমির যে মার্কেট সিস্টেমটা, সেই সিস্টেমটাতে দুটো ধরনের টুল নিয়ে বসে থাকে। একটা টুলকে বলা হয় ট্যাক্স, একটা টুলকে বলা হয় সাবসিডি। যখনই গভর্নমেন্ট দেখে যে ইকোনমিটা কোনো রকম প্রবলেমের ফেস করছে, ইকোনমিটার স্মুথ ফাংশানিং হচ্ছে না, প্রপার ফাংশানিং হচ্ছে না, তখনই গভর্নমেন্ট কী করে, তখন গভর্নমেন্ট আলটিমেটলি ট্যাক্স আর সাবসিডি নিয়ে চলে আসে। ট্যাক্স কি? ট্যাক্স হচ্ছে আমাদের যে ইনকামের, বা শুধুমাত্র ইনকামের না, আমরা যা যা কনজামশান করছি তার জন্য, প্লাস আমরা যা ইনকাম করছি তার জন্য একটা পোর্শন অফ মানি গভর্নমেন্টকে দিতে হয়, দ্যাট ইজ কল্ড ট্যাক্স। অ্যান্ড নোটে এগুলো লেখা থাকবে, তোমরা পড়বে ওগুলো। আর সাবসিডি হচ্ছে কি, গভর্নমেন্ট সাবসিডাইজ করে কোনো একটা প্রোডাক্ট, আমরা হয়তো গভর্নমেন্টের থেকেই কিনছি বা কোনো কোম্পানির থেকে কিনছি, তার জন্য গভর্নমেন্ট আমাদেরকে একটা টাকা দিচ্ছে। তো ট্যাক্স হচ্ছে গভর্নমেন্ট আমাদের থেকে টাকা নিয়ে নিচ্ছে, আর সাবসিডি হচ্ছে গভর্নমেন্ট আমাদেরকে টাকা দিচ্ছে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য। সাবসিডিটা গভর্নমেন্ট গ্যাস সিলিন্ডার কেনার জন্য দেয়, দেখবে গ্যাস সিলিন্ডার কেনার জন্য একটা 25 রুপিসের সাবসিডি থাকে। আর ট্যাক্স তো গভর্নমেন্ট প্রায় প্রত্যেকটা প্রোডাক্টের উপরই আমাদের থেকে নেয়, ডাইরেক্টলি না নিক ইনডাইরেক্টলি নেয়, আর ইনকাম ট্যাক্সটা ডাইরেক্টলি নেয়। তো এই হচ্ছে ট্যাক্সের আর সাবসিডির গল্প। এবার ট্যাক্স যখন ইম্পোজ করা হয় তখন মার্কেটে কী স্ট্রাকচার, মানে কী সমস্যা হয় সেটা যদি আমরা দেখতে চাই, যে ধরো কোনো রকম ট্যাক্সের গল্প নেই, এই হচ্ছে মার্কেটে একটা ডিম্যান্ড কার্ভ, এই হচ্ছে মার্কেটে একটা সাপ্লাই কার্ভ। ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টটা? ই পয়েন্টটা, এটা কোয়ান্টিটি, এটা প্রাইস। ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা? ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে এই ওপি 0,
আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোনটা? ও কিউ জিরো। ঠিক আছে, এবার কোনো রকম ট্যাক্সের গল্প এখনো আসেনি, আমি জাস্ট একবার লিখে দিচ্ছি ডিম্যান্ড কার্ভের নামটা কি। ডিম্যান্ড কার্ভের নামটা হচ্ছে ডিডি। সাপ্লাই কার্ভের নামটা কি? সাপ্লাই কার্ভের নামটা হচ্ছে এসএস। ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা? ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে ও পি জিরো। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি সাপ্লাইড অ্যান্ড ডিম্যান্ডেড হচ্ছে ও কিউ জিরো। ব্যাস, সো দিস ইজ আওয়ার ফ্রেমওয়ার্ক। এবার ধরো দুটো কোম্পানি আছে, কোম্পানি এ আর কোম্পানি বি। এই দুটো কোম্পানি আলটিমেটলি মার্কেটে এই যে সাপ্লাইটা হচ্ছে এখন দেখা যাচ্ছে, এই সাপ্লাইটা এই দুটো কোম্পানি ক্রিয়েট করেছে, কোম্পানি এ আর কোম্পানি বি মিলে। আচ্ছা, আরেকটা জিনিস আগে বলে দিই, এগুলো আগের ক্লাসে বহুবার বলেছি, সাপ্লাই যদি কমে তাহলে সাপ্লাইয়ের কার্ভটা কোন দিকে শিফট করবে? রাইটে না লেফটে? লেফট। শিফট টু লেফট। কীভাবে করে এগুলো কিন্তু আমি আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, তো তোমাদের ডাউট এখন যদি আসে এটা একটু এগুলো পড়ে নেবে, তারপরে দেখতে পাবে, মানে তারপরে আমাকে জিজ্ঞেস করে আমি আবার বলে দেবো। আর সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে কোন দিকে শিফট করবে সাপ্লাই কার্ভ? রাইটে। এটা মাথায় থাকে জানো? ব্যাস, এইবার দুটো ফার্ম আছে বা দুটো কোম্পানি আছে, এ আর বি। তো এও প্রোডাকশান করে ধরো 20 কিলো আর বি প্রোডাকশান করে 15 কিলো। এর কাছে 10,000 টাকা আছে স্পেন্ড করার জন্য, বি এর কাছে আছে হচ্ছে 8,000 টাকা। আচ্ছা, বিষয়টাকে আরেকটু সিম্পল রাখি, আমি এতটা দরকার নেই। 10,000 না, বাদ দাও। সাপোজ এর কাছে 100 টাকা আছে স্পেন্ড করার জন্য, আর বি এর কাছে আছে হচ্ছে 150 টাকা। মানে এই 20 কিলো প্রোডাকশান করতে এ 100 টাকা খরচা করছে আর বি 150 টাকা খরচা করছে 15 কিলো প্রোডাকশান করতে। এইবার গভর্নমেন্ট প্রথমে কোনো ট্যাক্স নিচ্ছে না, সব কিছু ঠিকঠাকই চলছে, কোনো রকম সমস্যা নেই। এ 100 টাকা যেটা তৈরি করছে সেটা 110 টাকায় বেচছে। এ 150 টাকায় যেটা তৈরি করছে সে কত টাকায় সেল করছে? সেলিং প্রাইসটা আমি লিখছি জাস্ট, এটা হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস, অর্থাৎ বানাতে খরচা হচ্ছে 100 টাকা, এর বানাতে খরচা হচ্ছে 150 টাকা। এটাকে সেল করছে 100 টাকায় বানিয়ে 110 টাকায় সেল করছে, এ হয়তো 150 টাকায় বানিয়ে 160 টাকায় সেল বা 170 টাকায় সেল করছে, বা 175ই ধরলাম। না, 175 ধরলেও হবে না, 185 ধরলাম, 185তে সেল করছে। এইবার গভর্নমেন্ট কি করলো? গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে আসলো। গভর্নমেন্ট কত পার্সেন্টের ট্যাক্স আনলো? 20%। গভর্নমেন্ট বললো তোমাদেরকে 20% ট্যাক্স দিতে হবে। কাদের দিতে হবে? কোম্পানি এ আর কোম্পানি বি 20% করে ট্যাক্স দেবে। কোম্পানি এও 20% ট্যাক্স দেবে, কোম্পানি বিও 20% ট্যাক্স দেবে। তাহলে কোম্পানি এ যখন 20% ট্যাক্স দিচ্ছে, ওর টোটাল স্পেন্ডিং আগে 100 টাকা ছিল, এখন কি টোটাল স্পেন্ডিং 100 টাকা থাকলো নাকি 120 টাকা হয়ে গেল? ট্যাক্সের টাকাটাও তো স্পেন্ডিং মানে কস্টের মধ্যে যাবে, খরচার মধ্যেই তো ট্যাক্সের টাকাটা যাবে। তাহলে ওর টোটাল স্পেন্ডিং এখন কত হয়ে গেল? 120 টাকা। বুঝাতে পারলাম? 20% ট্যাক্স যেহেতু, তো 100 + 20 120। ঠিক আছে। আর
এই কোম্পানি বি এর সেলিং প্রাইস কস্ট প্রাইস কত হবে এখন? 150 টাকা প্লাস 20% অফ 150, 100 না প্লাস 20 না, প্লাস 20% অফ 150, ওখানে 20% অফ 120 হয়, তাই ডাইরেক্ট লিখেছিলাম। ওকে, কত হচ্ছে এটা করে দেখবে, এটা হবে হচ্ছে 180। তাহলে দুজনেরই আগে কস্ট প্রাইস ছিল 100 আর 150, এখন দুজনেরই কস্ট প্রাইস হয়ে গেল 120 আর 180। কেন হলো? কারণ গভর্নমেন্ট 20% করে ট্যাক্স ইম্পোজ করেছে দুজনের উপরেই। তাহলে এর সেলিং প্রাইস তো 110 টাকা ছিল, এর এখন প্রফিট হবে কোনো? আর এই যদি 120 টাকায় 110 টাকায় সেল করতে যায়, এর কি প্রফিট হবে? সেলিং প্রাইস 110 টাকা আর কস্ট প্রাইস হচ্ছে 120 টাকা, 120 টাকায় বানাচ্ছে, 110 টাকায় বেচছে, ওর কোনো প্রফিট হবে না লস হবে? লস হবে। আর এই কোম্পানি বি এ সেল করছে হচ্ছে 185 টাকায়, আর এর খরচা এখন হয়ে যাচ্ছে 180 টাকা, এর লস হবে না প্রফিট হবে? খরচা করছে 185 টাকা, এই সরি বানাচ্ছে 180 টাকায় আর বিক্রি করছে 185 টাকায়, 5 টাকা প্রফিট হবে না? হ্যাঁ এবার ভাবো, এই যে কোম্পানি এ, এই কোম্পানি এ কি আর মার্কেটে থাকবে না থাকবে না, নাকি মার্কেট ছেড়ে চলে যাবে? থাকবে না। থাকবে। থাকবে না। আর কোম্পানি বি থাকবে তো? হ্যাঁ কোম্পানি এ যে থাকলো না, তাহলে এই যে 20 কিলো আগে প্রোডাকশান হচ্ছিল, এখন কি এই 20 কিলো আর প্রোডাকশান হবে? হবে না তো। কোম্পানি এ না থাকলে ওই 20 কিলো কোথা থেকে প্রোডাকশান হবে, তাই তো? হবে না। তাহলে টোটাল সাপ্লাই আগে কত ছিল? প্রিভিয়াসলি আগে কত ছিল? 20 প্লাস 50, 20 কোম্পানি এ করছিল, 15 কোম্পানি বি করছিল, 35 কেজি। এখন সাপ্লাই কত? 15 কেজি। অনলি 15, কারণ এই কোম্পানি এর যে 20 ছিল এটা এখন আর নেই, তাহলে এখন অনলি 50 কেজি, এই 15 কেজি। তো সাপ্লাইটা কি হলো, কমলো না বাড়লো? কমলো। সাপ্লাই কমলে সাপ্লাই কার্ভটা কোন দিকে শিফট করে, রাইটে না লেফটে? এখানে লেখা আছে সাপ্লাই কার্ভ লেফটে শিফট করবে, তাহলে দেখা যাক সাপ্লাই কার্ভটাকে লেফটে শিফট করিয়ে কি ইম্প্যাক্ট করবে ইকুইলিব্রিয়ামে। এটা তোমরা আগেও কিন্তু করেছো, একটু অন্যরকমভাবে করেছো, ডিম্যান্ড কার্ভটাকে কনস্ট্যান্ট রেখে সাপ্লাই কার্ভটাকে লেফটে শিফট করাতে তোমরা। তাহলে এখন সাপ্লাই কত হয়ে গেছে, এই S1 S1। তাহলে সাপ্লাই এখন কমেছে না বেড়েছে? কমেছে, সেই কারণেই সাপ্লাই কার্ভটা লেফটে শিফট হলো। এখন ইকুইলিব্রিয়ামটা তাহলে কি ই পয়েন্টে আছে নাকি E1 পয়েন্ট, এই পয়েন্টে চলে এসছে? এই পয়েন্টে এখন আর E1 point। এখন তো এই সাপ্লাই কার্ভটা এটা আর নেই, এই কার্ভটা তো হিসাব মতো নেই, এখন এই S1 S1টা আছে আর ডিডিটা আছে, তাহলে ইকুইলিব্রিয়ামটাই E1 পয়েন্টে আসছে। তাহলে প্রাইসটা কি হলো, বেড়ে গেল। মানে এখন ইকুইলিব্রিয়াম পয়েন্টের রেসপেক্টে প্রাইসটা কত, OP1, আর কোয়ান্টিটিটা কত, OQ1। তাহলে গভর্নমেন্ট যখন ট্যাক্স ইম্পোজ করছে, এক মিনিট, গভর্নমেন্ট যখন ট্যাক্স ইম্পোজ করছে তখন প্রাইস কি হচ্ছে, প্রাইস বাড়ছে না কমছে? আগে তো প্রাইস OP0 ছিল, এখন প্রাইস কত, OP1 অবধি চলে গেছে, তাহলে প্রাইস বাড়ছে না কমছে ইকুইলিব্রিয়াম প্রাইস? বাড়ছে। আর কোয়ান্টিটি কি হচ্ছে, কমছে। কমছে। কোয়ান্টিটি কমছে সেটা তো তোমরা এখান থেকেই দেখতে পেলে, কারণ ফার্ম এটা প্রোডাকশান ছেড়েই চলে গেল, কারণ ওর কাছে আর টাকাই নেই, ও যে মানে এই ট্যাক্সটা দিয়ে জিনিসটা বানাবে সেটা ওর পক্ষে পসিবল না, কারণ ওর পকেটে 100 টাকাই ছিল বা ওর ফান্ডিংয়ে 100 টাকাই ছিল,
মানে আমি হাইপোথেটিক্যাল এটা একটা গল্পের মতো বলছি যাতে মনে থাকে, মোরাললেস এরকম হয় আর কি, মানে ফার্ম পুরোপুরি না ছেড়ে গেলেও প্রোডাকশানটা কমিয়ে দেয়, তো তখন সেম জিনিসটাই হয়, কিন্তু সেটা দিয়ে বোঝানোটা ডিফিকাল্ট, ওই কারণে আমি জাস্ট বলছি যে ফার্ম ছেড়েই চলে যাবে ধরে নাও। তোর পকেটে 100 টাকাই ছিল, ও কিন্তু 120 টাকা খরচা করতে পারবে না প্রোডাকশানের পিছনে। কেন 120 টাকা খরচা করতে পারবে না? কারণ ওর কাছে তো আর টাকাই নেই, ওর কাছে 100 টাকাই আছে, সেই কারণে ও ছেড়ে চলে যাবে। তো তোমরা তো দেখতেই পেলে সাপ্লাইটা, এই কোয়ান্টিটিটা কমছে, কোয়ান্টিটিটা দেখো আগে Q0 অবধি ছিল, এখন কোয়ান্টিটিটা কতটা আছে, মাত্র O থেকে Q1 অবধি। আচ্ছা, এবার যদি প্রাইসের কথা বলি, প্রাইস কেন বাড়ছে? দেখো, এই যে আর একটা ফার্ম পড়ে আছে, ফার্ম বি, যে 180 টাকায় বানাচ্ছে, 185 টাকায় বেচছে, এবার ও কিন্তু প্রাইসটা বাড়িয়ে দেবে। এই সেলিং প্রাইসটা কিন্তু ও কোনো দিনই, কারণ এখনও মার্কেটে একাই আছে, বা একা নাই থাকুক, যদি আরও ফার্মও থাকে, ও 185 টাকায় আর সেল করবে না, কারণ ট্যাক্সও দিতে হচ্ছে, তো জিনিসটার দাম হয়তো 190 বা 200 টাকা পার কেজি করে দেবে। এই স্যার কারণে যদি ফার্মে যদি প্রাইস বাড়িয়ে দিত? ফার্মের কাছে তো 100 টাকাই ছিল, ওর প্রবলেমটা প্রাইস না বাড়ানো নয়, ওর প্রবলেমটা হচ্ছে ওর কাছে টাকাই ছিল না। স্যার সেলিং প্রাইসটা যদি বাড়িয়ে দিত তাহলে তো ওর প্রফিট হতো। ও তো জিনিসটাই বানাতে পারছে না, ও যে ট্যাক্স দিয়ে জিনিসটা বানাবে সেই টাকাটাই তো ওর কাছে নেই, বুঝতে পারলে? ইয়েস স্যার। কিন্তু তোমার কথাটা মানে আমি তো এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন জাস্ট বোঝানোর জন্য বলছি। অ্যাকচুয়ালি মার্কেট, রিয়েল লাইফ মার্কেটে কী হয়, যে দুটো ফার্মই প্রাইস বাড়িয়ে দেয়, ঠিক আছে? তোমার কথাটা মানে ঠিকই, যে দুটো ফার্মই তো প্রাইস বাড়াতে পারে, অবশ্যই দুটো রিয়েল লাইফ সিচুয়েশনে তাই হয়, দুটো ফার্মই প্রাইস বাড়িয়ে দেয়, কিন্তু প্রোডাকশানটা দুটো ফার্মই কমিয়ে দেয়, সাপ্লাইটা দুটো ফার্মই কমিয়ে দেয়। বুঝতে পারলে কেন দুটো ফার্মই সাপ্লাইটা কমিয়ে দেয়? কারণ ওই ট্যাক্সটা দেওয়ার জন্য ওরা আলটিমেটলি ওই ট্যাক্সের অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করার জন্য ওদেরকে আলটিমেটলি সাপ্লাইটা কমাতে হয়। বোঝা গেল? কারণ ভাবো, যত বেশি অ্যামাউন্ট ওরা তৈরি করবে তত বেশি ওদেরকে ট্যাক্স দিতে হবে। ধরো ওরা 5 ইউনিট তৈরি করছে, 50 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। 20 ইউনিট তৈরি করলে কত ট্যাক্স দিতে হবে? 20 ইউনিট তৈরি করলে ওদেরকে ট্যাক্স দিতে হবে হচ্ছে প্রায় 200 টাকা, রাইট? তো যত বেশি ওরা সাপ্লাই করবে তত বেশি ওদেরকে ট্যাক্স দিতে হবে, তো ওই কারণে ওরা কী করবে, সাপ্লাই কমিয়ে দেবে না সাপ্লাই বাড়িয়ে দেবে? সাপ্লাই কমিয়ে দেবে। এটাই রিয়েল লাইফে হয়, ঠিক আছে? কিন্তু সেইটা নিয়ে গল্পটা বোঝানো ডিফিকাল্ট, মানে সে আমার নোটেও সেইভাবে লেখা নেই, নোটেও এই যে গল্পটা বললাম এটাই লেখা আছে, কারণ তোমরা এইভাবে লিখলে বিষয়টা তোমরা এক্সপ্লেন ভালোভাবে করতে পারবে। কিন্তু রিয়েল লাইফে মার্কেটের থেকে ফার্ম তো ছেড়ে চলে যায় না, ফার্ম থাকে কিন্তু সাপ্লাইটা কমিয়ে দেয়। আবার অনেক সময় ছেড়েও চলে যায়, সেটা যে একদম হয় না তা নয়। ধরো আজকে আমি একটা বাইকের কোম্পানি খুললাম, লাক্সারিয়াস বাইক, তো গভর্নমেন্ট কাল থেকে এসে বললো যে যত লাক্সারিয়াস বাইকের কোম্পানি আছে সবাইকে 60% ট্যাক্স দিতে হবে। তো তোমার কি মনে হয়, আমাকে পরের দিন সকালবেলা ওই বাইকের কোম্পানি মানে নিয়ে দেখা যাবে না, আমার কোম্পানি বন্ধ হয়ে আমি বাড়ি চলে যাব? ধরো গভর্নমেন্ট বললো যে 60% ট্যাক্স দিতে হবে, তা আমি হয়তো আগে 10টা বাইক প্রডিউস করছিলাম, শুরুতে কোম্পানি ওপেন করেছি, 10টা বাইক প্রডিউস করছি, এখন গভর্নমেন্ট যেই বললো 60% ট্যাক্স দিতে হবে, মানে জিনিসটা বানাতে হয়তো আমার 100 টাকা লাগছিল, এখন আমার জিনিসটা বানাতে 160 টাকা লাগবে। তো এটা তো দেখে 100 আর 160 মনে হচ্ছে, জিনিসটা হয়তো বানাতে আমার 3 লাখ টাকা লাগছিল, এখন 3 লাখ প্লাস 3 লাখের 60% লাগছে। তো আমি কি এই বাইকের শোরুম আর খুলে রাখবো নাকি বন্ধ করে চলে যাব? বন্ধ করে দেবো। তাহলে আমার এই 10টা বাইক যে সাপ্লাই হচ্ছিল, এই সাপ্লাইটা কি এখন আর হবে না বন্ধ, কমে যাবে? এই সাপ্লাইটা মার্কেট থেকে চলে যাবে, সাপ্লাইটা কমে যাবে নিশ্চয়ই। মার্কেট থেকে চলে যাবে। তাহলে সেই কারণেই তো সাপ্লাই কার্ভটা দেখো, সাপ্লাই কার্ভটা লেফটে শিফট করে গেছিলো, সেই গল্পটাই এখানে। গ্যাম্বেলিং কোম্পানিগুলোর এক্সাম্পলও নিতে পারো। গ্যাম্বেলিংগুলোর উপরে কী করেছে গভর্নমেন্ট, এখন 28% ট্যাক্স চাপিয়ে দিয়েছে, 28% না 30%। তো আগে গ্যাম্বেলিং কোম্পানিগুলোর যা প্রফিট মার্জিন থাকতো এখন কিন্তু তা থাকে না।
এখন গ্যাম্বলিংয়ের প্রতি মানে অনেকেই গ্যাম্বলিং এখন আর ডাইরেক্ট করতে চায় না অ্যাপের মাধ্যমে, কেননা অ্যাপে এখন 30% ট্যাক্স গভর্নমেন্ট করে দিয়েছে। তো আগে যে মানে ওদের যে অ্যাডিকশন হ্যাঁ অ্যাডিকশন গুডস গুলো যেরকম সিগারেট এরকম কনজাম্পশনের, ওর মধ্যেও তো স্যার মানে গভর্নমেন্ট ট্যাক্স ইনক্রিজ করছে মানে রিয়েল লাইফ এক্সাম্পলে, বাট ওদের তো স্যার ডিমান্ড আর প্রাইস লেভেল দুটোই বাড়ছে। হুম, ওগুলো তো এক্সেপশন না, ডিমান্ড ল অফ ডিমান্ডের তো এক্সেপশন ওগুলো। ল অফ ডিমান্ড তো ওগুলো হোল্ড করে না। ল অফ ডিমান্ডে কি দেখি আমরা, যে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলোতে ল অফ ডিমান্ড হোল্ড করে না, লাইক সিগারেটস, লাইক লাক্সারিয়াস গুড যেগুলো থাকে, যেমন ধরো বা আর্টিকেলস অফ ডিস্টিংশন যেগুলো থাকে, ঠিক আছে, ওগুলোতে উল্টো হয়, প্রাইস বাড়লে দাম বাড়তে থাকে, বা প্রাইসের সাথে দামের কোনো রিলেশনশিপ থাকে না ডাইরেক্টলি বলতে গেলে। একটা মিনিট, বলো তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো।